আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার, আপনি তো অনেক বড় মাপের মানুষ। আপনি বাংলাদেশের কয়েকজন বুদ্ধিজীবীর মাঝে একজন বুদ্ধিজীবী। আপনার সাথে সাক্ষাতের অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাগ্য ভালো যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল এবং এই অনুষ্ঠানটা আমি পরিচালনা করতেছি। তো স্যার, এই অনুষ্ঠানে আইসা আপনার কিরকম ফিল হচ্ছে যদি একটু বলতেন কাইন্ডলি। আপনি যতটা প্রশংসা করে বলছেন, আমি ততটা বড় মাপের লোক নই। আমি একজন বাংলাদেশের জঘন্য নগণ্য একজন মানুষ। আপনাদের এখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাইছি, তাই চলে আসলাম, এই আর কি। আমার খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানে এসে। স্যার, আপনি যদি রেডি থাকেন তাহলে আজকের অনুষ্ঠানের মূল আলোচনায় আমরা চলে যাই, কি বলেন? ওকে, নো প্রবলেম, আই এম রেডি নাও। স্যার, প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, আপনি বাংলাদেশের রাজনীতি দলের মধ্যে কোন দলের সাথে আপনি জড়িত আছেন, কাইন্ডলি একটু যদি বলতেন। আমি স্বাধীন দেশের মানুষ, আমি স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসি। রাজনীতিটা আমি পছন্দ করি, রাজনীতিটা আমার রক্তে মিশে আছে, কিন্তু আমি যে রাজনীতি চাই বা করি, এই রাজনীতি বাংলাদেশে আদৌ কেউ করেনি বা কোনো দলই করতে পারেনি। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কি রাজনীতি করে? তারা কি রাজনীতির অর্থ বুঝে? তারা রাজনীতির নামে করে পেট নীতি, তারা রাজনীতির নামে করে দুর্নীতি, তারা রাজনীতির নামে সিন্ডিকেট বসাইয়া কোটি কোটি টাকা হাতিয়ে বাংলাদেশের বাহিরে যাইয়া অন্যান্য রাষ্ট্রে যাইয়া ঘর বাড়ি করে ওই দেশে থাকার চিন্তা ভাবনা করে। এটার নাম কি রাজনীতি? রাজনীতির প্রধান অর্থ হলো গরিবের জন্য কিছু করা, মানুষের বন্ধু হওয়া, মানুষের পাশে থাকা, মানুষের জন্য নিজের সবকিছু বিসর্জন দেওয়া, এটার নাম হলো রাজনীতি। তাহলে কি স্যার আমরা ভেবে নিব আপনি নিরপেক্ষ একজন লোক, আপনি কোনো রাজনীতির সাথে জড়িত নাই, তাই না? আমার বয়সটা প্রায় 50 বছর হয়ে গেছে। এই 50 বছরে আমি ওদের দোনো দলেরই, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ওদের যে রাজনীতিগুলো আমি দেখেছি, ওদের রাজনীতি হলো নোংরা রাজনীতি। এগুলো দেখে আমার একদম ঘৃণা ধরে গেছে ওদের প্রতি। আমি দোনো দল, কোন দলকে আমি এখন সাপোর্ট করি। যে দল ক্ষমতায় যাবে সে দলই নিজের মতন করে দেশ চালাবে, নিজের মতন করে টাকা পয়সা মাইরা খাবে, সবকিছু। এই জন্য আমি রাজনীতিকে ঘৃণা করি, আমি কোন রাজনীতির সাথে জড়িত হই না। তাহলে কি আমরা বুঝতে পারলাম আপনার ভিতরে রাজনীতির প্রতি অনেক ঘৃণা, অনেক ক্ষোভ, অনেক রাগ জমে আছে, তাই না? সেটাই বলতে পারেন। এই সমস্ত রাজনীতির পক্ষে আমি না। যাই হোক, স্বাধীনতার 53 বছর চলে গেল, কত রাজনৈতিক দল আইলো গেল, দেশের জন্য কে কি করছে? নিজের জন্যই তো অনেকে অনেক কিছু করছে, এবং কি ক্ষমতা ছাড়ার পরে তারা বাইরে চলে যায়। এমন নোংরা রাজনীতি করে লাভ আছে কোনো, যে ক্ষমতা ছাড়ার পরে দেশ ছাড়তে হবে? এই রাজনীতি করে লাভ নেই। আপনি দেখেন 1995 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কি করছে দেশের জন্য? তারা 5 বছর ছিল। তারপরে 2001 সালে বিএনপি আসলো, 6 সাল পর্যন্ত ছিল। কি করলো দেশের জন্য? তারা বরং আরো টাকা পয়সা নিয়ে, মালয়েশিয়া নিয়ে, তারেক মিয়া অনেক কিছু করছে। এগুলো লইয়া অনেক কিছু হয়েছে, তো সেদিকে যাচ্ছি না। এরপরে দেখেন 8 সালে আসলো ক্ষমতায় শেখ হাসিনা, তারপরে 15-16 বছর চালাইলো। কি করছে? এই স্বৈরাচারী শাসন করে কি করছে? দেশের কি উন্নত করছে? সব দুর্নীতি করছে। আমরা তো দেখছি স্যার, যত সরকার আসছে সব সরকারে তো কোনো না কোনো উন্নত করছে, কম আর বেশি উন্নত করছে না? যেমন আমি শেখ হাসিনার আমলের কথাই বলি। আমাদের যে সরকার শেখ হাসিনা, উনি তো আমাদের জন্য, দেশের জন্য অনেক কিছুই করছেন। যেমন পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, রাস্তাঘাট উন্নত করছে, জায়গায় জায়গায় ব্রিজ করে দিচ্ছে, ফ্লাইওভার করে দিচ্ছে, উড়াল সেতু করছে। কি করে নাই? এইগুলো কি উন্নত হয়েছে না দেশের? হ্যাঁ, উন্নত হয়েছে কম আর বেশি। কিন্তু একটা সরকার 16 বছর যদি ক্ষমতায় থাকে, যতটুকু উন্নত হওয়ার কথা সেই তুলনায় উন্নত কমই হয়েছে। মেট্রো রেল করছে, এখানে কি দুর্নীতি হয় নাই? পদ্মা সেতু করছে, এখানে কি দুর্নীতি হয় নাই? এরপরে যে ফুটওভার, ফ্লাইওভার, উড়াল সেতু, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এগুলো যে করছে, এখানে কি দুর্নীতি হয় নাই? এগুলা করছেই তো জনগণের পকেট থেকে টাকা ছিনাইয়া নিজের পকেটে আনার জন্য কাজ করছে, কিন্তু দুর্নীতি বেশি হয়েছে কাজের চাইতে। আমরা যে বলি দেশ ডিজিটাল, আদৌ কি ডিজিটাল হয়েছে? দেশ ডিজিটাল বলতে পারতাম কখন লোডশেডিং না হতো। ঢাকা শহরে অধিক সংখ্যক লোডশেডিং হয়, দিনে 4-5 বার কারেন্ট যায়। এটা কি দেশ উন্নত বলেন? আপনি গ্রামের দিকে লক্ষ্য করেন, গ্রামে গেলে দেখা যায় 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 22 ঘন্টায় কারেন্ট থাকে না, 20 ঘন্টায় কারেন্ট থাকে না। সারাদিনে 4 ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ। এটা কি উন্নত বলেন? উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন তো, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় না। আমরা দেশ ডিজিটাল বলতে পারতাম। আপনি দেখেন তো, ঢাকা শহরে যারা সরকারি কর্মচারী, যারা সরকারের চাকরি করতো, তাদের বেতন যে হারে বাড়ছে, সাধারণ পাবলিক যারা আছে, প্রাইভেট কোম্পানিতে জব করে, যারা রিক্সা চালায়, যারা বাস চালায়, যারা গাড়ি চালায়, ওদের বেতন কি সে হারে বাড়ছে কিনা? গার্মেন্টস যে শ্রমিক আছে, তাদের বেতন কি ওই হারে বাড়ছে কিনা? ওই হারে না বাড়লে আপনি ডিজিটাল বলেন কেমনে? সরকারি লোকেরা ভালো খাবে, ভালো পড়বে, আর সাধারণ যে পাবলিক, তারা বাজারে গিয়ে দেখবে দ্রব্যমূল্যের দাম বেশি, তাদের যে টাকা ইনকাম হয় সে টাকা দিয়ে তারা মাস চালাতে পারে না, তাদের নাকে চোখের পানি একসা হয়। যারা গরিব তারা তো বিক্রি করে খাইতে পারে, যারা
এই মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিভাবে কি করবে? তারা তো না পারে কানতে, না পারে সইতে, তাদের জীবন এরকমই হয়। এটা কি ডিজিটাল বলা হয়? যারা বড় লোক তারা বাজারে যাইয়া দাম হলেও ইলিশ মাছ খাইতে পারে, গরুর গোস্ত খাইতে পারে। 1 কেজি ইলিশ মাছের দাম 1600 থেকে 1800 টাকা, 1 কেজি গরুর গোস্তের দাম 800 টাকা কেজি। সাধারণ পাবলিক কিভাবে খাবে? ওরা তো বছরে কুরবানি ঈদের মধ্যে যা খায় সেটাই আল্লাহর কাছে শুকরিয়া মানে। আর আমরা যারা বড় লোক আছি, যারা পলিটিক্স করে, যারা বড় লোক, সরকারি কর্মকর্তা, তারা তো যখন যা মন চায় তাই খাইতে পারে, তাদের কোনো সমস্যা নাই। দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তাদের টাকা বাড়তেছে, বেতন বাড়তেছে, কিন্তু সাধারণ জনগণের যারা প্রাইভেট জব করে, যারা মালিকানা জব করে, তাদের তো কোনো কিছু হচ্ছে না। তাহলে আমাদের সরকার যদি ক্ষমতায় আইসা দেশের জনগণের প্রতি ফোকাস না দেয়, তাহলে কি হবে? তাহলে কি দেশ ডিজিটাল হবে? দেশ ডিজিটাল হবে কখন বলতেছি, আপনি বললেই বুঝতে পারবেন। আপনি ড্যাশ ডিজিটাল বলতে পারবেন তখনই যখন দেখবেন আপনার দেশের মানুষ খাইয়া দাইয়া 2 পয়সা আদায় করতেছে বা সমান সমান চলতেছে, মানুষের মুখে হাসি আছে, হাহাকার নাই, কোনো প্রকার কোনো টেনশন নাই, তখন আপনি ডিজিটাল বলতে পারেন। আপনি ঢাকা শহরে ওই 2 সাইডে ফ্লাইওভার করে, পদ্মা সেতু করে, মেট্রো রেল করে, আর গ্রাম অঞ্চলে গেলে রাস্তা দিয়ে গাড়ি চালান যায় না, নৌকা চালান লাগে, বৃষ্টি আইলে অবস্থা টাইট, মানুষের ঘর থেকে বাড়তে পারে না, এটা তো ডিজিটাল হতে পারে না। সবাইরে একভাবে দেখতে হইব। আগে সিন্ডিকেট দূর করতে হইব, দুর্নীতি দূর করতে হবে, তারপরে দেশের মানুষের জন্য কাজ করতে হবে, দেশ নিয়ে ভাবতে হবে। আমরা কয়জন দেশের জন্য ভাবি? দেশকে নিয়ে ভাবি? সবাই তো নিজের জন্যই ভাবি। এখানেও কারণ আছে, নিজের জন্য ভাবতো না কেন? যারা নির্বাচন দেয়, 5 বছর পরে পরে নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় কি করা হয়? এক একটা নমিনেশন 5 কোটি 10 কোটি টাকায় বিক্রি হয়। তাহলে আপনার শিক্ষিত যারা আছে, অনেক শিক্ষিত আছে মধ্য ফ্যামিলি করে, তারা তো নমিনেশন কিনতে পারবে না, তারা তো রাজনীতিতে জড়াতে পারবে না। আর যারা ব্যবসায়ী, তারা টাকা পয়সা ম্যানেজ করে নমিনেশন নেয়। তাহলে এই 5 বছরে তাদের এই 10 কোটি টাকা তুলতে তো 5 বছর জায়গা, তারা আবার উন্নত কিভাবে করবে? মোরাল অফ দ্য স্টোরি, আপনি মূল কথায় আসেন। আপনি বিষয়টা চিন্তা করে দেখেন, যদি 5 কোটি 10 কোটি 20 কোটিও টাকা নেয় আপনার এই নমিনেশন দিতেন, তাহলে ওই ক্ষমতায় এসে ওর দ্বারা কি হবে? চুরি বাটফারি, ওর দ্বারা এগুলা হবে, ওর দ্বারা ভালো কোনো কাম হবে না। কারণ যেই টাকা দিয়ে নমিনেশন কিনছে, এটা তুলতে হবে 5 বছরে, তা তো ভালো লস। তাহলে আমাদের ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। আমাদের সব ক্ষেত্রে সিন্ডিকেটে একদম বড়। এই সিন্ডিকেট যে পর্যন্ত দূর না করতে পারবে, দেশের দুর্নীতি বন্ধ হবে না, দেশের হাহাকার বন্ধ হবে না, দেশের এই পরিস্থিতি এরকমই থাকবে। এখান থেকে বাহির হইতে আসতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। ইলেকশন দিবেন, এত টাকা দিয়ে নমিনেশন বিক্রি করা দরকারটা কি? নমিনেশন নেন না, 2-4-5 লাখ টাকা নেন, তাও তো হয়। আপনারা দেশ নিয়ে ভাবেন, আপনারা নিজের পেট নিয়ে ভাববেন না। আচ্ছা স্যার, আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি। আচ্ছা, বর্তমানে যে আমাদের পরিস্থিতি দেশের, এই সম্পর্কে আপনি কিছু বলেন। এখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এখন তো আর সিন্ডিকেটও নাই, তাহলে এখন বর্তমানের দেশের পরিস্থিতি এমন কেন? দ্রব্যমূল্যের সাথে এরকম হচ্ছে কেন? কাঁচামরিচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 200 টাকা কেজি ছিল, বা 150 টাকা কেজি ছিল, তাহলে এখন কেন 400 টাকা কেজি? এরপরে আপনি দেখেন মুরগির বাজার, মাছ বাজার, গরুর গোস্তের বাজার, সব বাজারই চাঙ্গা। তাহলে এখন কার দোষ? এখন কিসের দোষ? এখন তো আর সরকার নাই, ক্ষমতা নাই, এখন তো নিরপেক্ষ ক্ষমতা, এই তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাইতেছে। তাহলে এখন দেশের পরিস্থিতি এমন কেন? আমরা দেখেছি বিগত এই সরকার পাল্টানোর পরে কিছুদিন, মাত্র 15 দিন দ্রব্যমূল্যের দাম একটু কম ছিল, 10-15 টাকা কম ছিল। পেঁয়াজের দাম এখনো কমাতে পারেনি, সবকিছুর দাম মানে হাতের নাগালে নেই, একদম অনেক বেশি। কেন? এই বিষয়ে আপনি পঙ্খানু করে বলেন তো। সরকার দেশে নাই বলে কি হয়েছে? সরকার চলে গেছে, দেশের মানুষ কি আর দেশ ছেড়ে চলে গেছে? দেশের মানুষের দেশই আছে। আপনাকে একটা কথাই বলছি, সবকিছুর মূল্য হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেট যে পর্যন্ত আপনি উচ্ছেদ না করতে পারবেন, সিন্ডিকেট যে পর্যন্ত ভাঙতে না পারবেন, সেই পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। কোন ক্ষেত্রে সিন্ডিকেট নাই বলেন তো? সব জায়গায় সিন্ডিকেট আছে। আপনার তরকারি ব্যবসাতে দইরাম, এখানেও সিন্ডিকেট, এরপরে মুরগির এখানেও সিন্ডিকেট, গরুর বাজার এখানেও সিন্ডিকেট, এরপরে দেখেন আপনার ফলমূল যে তরমুজ, চাষি ভাইদের কাছ থেকে 8 টাকা কেজি আসে, কিনে আনে, আর এটা টাকায় আসতে আসতে কেন এটার 120 টাকা 150 টাকা কেজি হয়ে যায়? এখানেও সিন্ডিকেট। এই সিন্ডিকেট চিরমূল উচ্ছেদ করতে হবে, তাহলে সব কিছুর দাম আপনার হুর করে কমে যাবে। আগে তো আমরা দেখতাম সরকারের আমলে আপনার সিন্ডিকেট ছিল, যে ওইখান থেকে মাল আনতে রাস্তার মধ্যে পুলিশে ধরে, পুলিশে টাকা খায়, পুলিশে অনেক এই হ্যাস্তন্যস্ত করতেছে মানুষের, সেই জন্য এই গাড়ি ভাড়া বেশি, আর গাড়ি ভাড়া বেশি হইলে জিনিসের দামপত্র বেশি। তো এখন তো বর্তমানে কোনো পুলিশ রাস্তাঘাটের মধ্যে কারোর সাথে কোনো করতেছে না, এই গাড়ি ধরতেছে না, বা টাকা পয়সা খাইতেছে না, কোনো কিছুই, কোনো গাড়ি টাড়ি ধরতেছে না। তাহলে এখন এরপরেও কেন? এখন তো পুলিশের নির্যাতন বন্ধ, এখনো কেন আপনার এই এত অত্যাচার, এত সবকিছু হাই? আর আপনি যে বলতেছেন সিন্ডিকেট, এই সিন্ডিকেট কেমনে কি করব? সিন্ডিকেটটা উচ্ছেদ করতে হলে কি করতে হবে?
সে বিষয়ে যদি একটু বুঝিয়ে বলতেন। আমাদের একটা দোষ সব ক্ষেত্রেই পুলিশ। আর পুলিশ কি করে? পুলিশে একটা গাড়ি ধরে 2-4-500 টাকা খায় বড় জোর। তো 2-4-500 টাকা খাইলে কি একটা তরমুজের কেজি কি 150 টাকা জায়গা? আপনি 8 টাকার তরমুজ আপনি ঢাকা শহর আইনে 20 টাকা কেজি বেছেন, সিন্ডিকেট মেন্ডিকেট সবকিছু দিয়ে পুলিশের দিয়ে হতো আপনার 15 টাকা থাকলে আপনি 3-4 টাকা 5 টাকা লাভ করেন, 20 টাকা বেছেন। আপনি এটা কেন আপনার হচ্ছে এই 150 টাকা কেজি জায়গা ঢাকা শহর আইসা? এগুলো সব মূল হলো সিন্ডিকেট। আসলে আমরা পুলিশের উপরে দোষ দেওয়া পারে জায়গা, আসলে মূলত পুলিশের দোষ না। হ্যাঁ, পুলিশে খায়, পুলিশে একবার সাধু তা না, তবে পুলিশে যে আরে খায় এটা খাইবই, এটা আমরা চিরতরে উচ্ছেদ করতে পারতেন না। কারণ এই পুলিশে যে খাওয়াটা খায় এটা এত ইফেক্ট পড়ে না। আপনার যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। এই সিন্ডিকেট বন্ধ করতে হলে মূল জায়গায় হাত দিতে হবে, সেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। যদি বর্তমানে সরকার এরকম কিছু করে তাহলে দেখবেন যে দেশের সিন্ডিকেট, দুর্নীতি সবকিছু কমে আসতেছে। এই যে কিছুদিন আগে আপনার এই ভুক্তভোগী যে ম্যাজিস্ট্রেট আছে, উনি গিয়ে দেখতাম বিভিন্ন বাজারে বাজারে দোকানদার, খুচরা দোকানদার এবং পাইকারি দোকানদারকে জেরা করতো, মামলা দিত। এভাবে আসলে সিন্ডিকেট নির্মূল করা যাবে না, এভাবে কিছুই হবে না। আপনার এটাকে করতে হবে কি, এই পর্যন্তই না, খুচরা বিক্রেতা আইনা পাইকারি দোকান থেকে বেচলো, সিন্ডিকেটটা কিন্তু এখানে না। সিন্ডিকেটটা তৈরি কিভাবে হয় সেটা আমি একটু বর্ণনা করলে আপনি বুঝতে পারবেন। ধরেন খুচরা বাজারে একটা মাল 50 টাকা করে বিক্রি করতেছে, ধরে আলু ওই 60 টাকা বিক্রি করতেছে। তো পাইকারি বাজারের মধ্যে আলুটা বিক্রি করতেছে ধরেন 52-53 টাকা, তো খুচরা বিক্রেতায় 60 টাকা লাভ করতেছে। এই না, খুচরা বিক্রেতায় যদি 52 বা 53 টাকা করে কিনে নেয়, তাহলে যার কাছ থেকে আনলো পাইকারি, ওই পাইকারিওয়ালা কার থেকে আনলো এবং ওইখান থেকে সে কত টাকা করে কিনলো, এবং এই পাইকারিওয়ালা যার কাছ থেকে আনছে ওইখানেও ভুক্তভোগী যাইতে হবে ম্যাজিস্ট্রেট। ওইখানে গিয়ে হ্যাঁ কার থেকে আনছে, হ্যাঁ কি সরাসরি ক্ষেত থেকে আনছে নাকি অন্য কারো মাধ্যম থেকে আনছেন, ওইখানে যোগাযোগ করতে হবে। এরপরে যদি ওই লোকে বলে যে না আমি সরাসরি ক্ষেত্র থেকে আনছি, কৃষকের কাছ থেকে আনছি, তাইলে কৃষকের কাছ থেকে যোগাযোগ করতে হবে যে আপনি কত করে বিক্রি করছেন, আপনি এই লোকের কাছে এই মালগুলা কত করে বিক্রি করছেন, তাইলেই সিন্ডিকেট ধরা পড়ে যাবে। এখন যদি কৃষকের কাছ থেকে যদি আলু কথা 30 টাকা কিনে আনে, আর এই লোকের আইনা যদি বাজারজাত করেন এই 45 টাকা করে, তাহলে তো এটা এখানে যে সিন্ডিকেটটা এরা তো ডাকাতি করতেছে। তাইলে এই জিনিসটা নির্মূল করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি কৃষক তার নির্দিষ্ট যে পরিমাণটা সেই অর্থটা পায় না, একটা জিনিস বিক্রি করতেছে সে অনেক সময় লসে বিক্রি করে, কিন্তু যারা আনতেছেন তারা 2-4-5 দিন 1 মাস এটাকে স্টোর রাখা পরবর্তীতে অনেক বেশি দামে বিক্রি করতেছে। এগুলো সিন্ডিকেট, যারা মানে এই পণ্য দ্রব্য সামগ্রী এগুলো নগদে আনবে, নগদে সেল দিয়ে দিবে, কোনো জায়গায় স্টোর করে রাখতে পারবে না। সরকারের নির্দিষ্ট কিছু স্টোর থাকবে যেখানে মানে মাল সামানার করে মজুত করে রাখবে। যখন ডাল সিজনে, যেমন বর্ষাকালে এই জিনিসপত্র তৈরি হয় না, কৃষকরা ফল ফলাতে না, তখন খাবেন, ওইগুলা সরকারিভাবে মজুত করে রাখবে, কিন্তু নির্দিষ্টভাবে স্টোর করে ওইখানে মাল গচ্ছিত রাখবে, গুদাম করে রাখবে, এরপরে চড়া দামে বেচবে। এগুলা নির্মূল করতে হবে। এগুলা যদি সঠিকভাবে এই দৃষ্টিকোণ দেয় সরকারে, তাহলে এই সমস্ত সিন্ডিকেটগুলা নির্মূল হবে। খালি একই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে মালটা কোথায় থেকে উৎপাদন হচ্ছে ওই গোড়া পর্যন্ত যাইতে হবে। যে কৃষক হোক, আপনার যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রেই সিন্ডিকেট আছে। বিদ্যুৎ খাত, এই ক্ষেত্রেও সিন্ডিকেট থাকে। আপনি এগুলো সরকারের পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন। এইভাবে ওই শুধু পাইকারি মার্কেট পর্যন্ত বা এই কোথা থেকে আনলো এই পর্যন্ত, আড়ত পর্যন্ত না, একবার কৃষক পর্যন্ত যাইতে হবে। এই মালটা যেখান থেকে উৎপাদন হচ্ছে, উৎপাদনকারী কি ঠিক ন্যায্য মূল্য পাচ্ছে কিনা। আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, এই জন্য তো কৃষক কেউ করে না, কৃষিকাজ কেউ করে না, মাল উৎপাদন করে না। কৃষিকাজ লোপ পাচ্ছে। কৃষিকাজ যদি সবাই করতো, পেঁয়াজ রসুন সবকিছু উৎপাদন করতে, তাহলে আমাদের ইন্ডিয়া বাহিরের দেশের দিকে হা করে চেয়ে থাকতে হবে না, হতো না। কিন্তু এগুলো করে না, সবাই চাকরির দিকে করে, চাকরি করতে চায়, সবাই অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, কৃষিকাজটা করতেছে না। কারণ আমাদের দেশের কৃষকের প্রপার মূল্যটা পায় না, সেজন্যই কৃষিকাজের দিকে মানুষ ধাবিত হয় না। সরকারের এই ক্ষেত্রেও ফলক দিতে হবে। সব সিন্ডিকেট যখন একত্রে নির্মূল হবে, দেখবেন বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এর আগে আপনি ডিজিটাল বলতে পারবেন না। আপনার খালি দেশের মধ্যে ওই রাস্তাঘাট হলেই, মানুষের ভালো মন্দ পোশাক পরলে ডিজিটাল হয় না। আপনার শিক্ষা খাতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি নির্মূল কইরা, সিন্ডিকেট নির্মূল কইরা যদি দেশ চালায়, তাহলে দেশ ভালো চলবে, দেশ ডিজিটাল হবে। দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নিতে হবে। এই বিষয়গুলো যদি সরকার ভালোভাবে ফলো করে, তাহলে চিরতরে সিন্ডিকেট মুক্ত হয়ে যায় বাংলাদেশ থেকে। এবং আইনের প্রক্রিয়া খুব
জোরালোভাবে করতে হবে। স্যার, আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দিয়েছেন এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমার অনেক প্রশ্নের উত্তরে আপনি দিয়েছেন। সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সরকারের প্রতি আকুল আবেদন রাখবো, সরকারে যেন এই সিন্ডিকেট আর দুর্নীতি এই দুইটা বিষয় নিয়ে খুব বেশি কাজ করেন, তাহলে বাংলাদেশ সুখের মুখ দেখবে, মানুষের মুখে হাসি ফুটে উঠবে। তো আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।